হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 6 সেমিস্টারে হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, ভার্সাই সন্ধিতে উড্রো উইলসনের আদর্শবাদ কতটা স্বীকৃতি পেয়েছিল, বা উইলসনের আদর্শবাদ প্যারিসের শান্তি চুক্তিকে সফল করতে কতটা সাহায্য করেছিল, বা উড্রো উইলসনের যে 14 দফা নীতি, সেই 14টি নীতি বা শর্তও কিন্তু আলোচনা করব এই ভিডিওর ভিতর দিয়ে। দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে: প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পতন নিশ্চিত হয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে তার শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। 1917-র 2রা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মিত্র পক্ষের যুদ্ধের আদর্শ বা উদ্দেশ্য সম্পর্কে ঘোষণা করেন যে গণতন্ত্রের জন্য বিশ্বে নিরাপত্তা বিধান করতে হবে, বিশ্বে শান্তি রাজনৈতিক স্বাধীনতার ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে হবে, কোনো প্রকার স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য আমাদের নেই, রাজ্য গ্রাস বা প্রভুত্ব স্থাপনের উদ্দেশ্য আমাদের নেই, মানবাধিকার রক্ষা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বলা বাহুল্য, মিত্রপক্ষের যুদ্ধের আদর্শ বা উদ্দেশ্য সম্পর্কে এটি প্রথম ঘোষণা। এই ঘোষণায় তিনি 14টি শর্ত দেন 1918-র 8ই জানুয়ারি। এগুলি উইলসনের 14 দফা দাবি নামে পরিচিত। দেখো, তোমাদের অনেকের পড়তে হতে পারে যে উইলসনের 14 দফা দাবিগুলো কি। তাদের জন্য আমি এই 14টা দাবি এখানে তুলে ধরেছি, এবং তোমরা এই ভার্সাই সন্ধিতে উড্রো উইলসনের আদর্শ কতটা স্বীকৃতি পেয়েছিল, সেক্ষেত্রে তোমরা এই 14টি শর্ত অ্যাভয়েড করে যেতে পারো। দেখো, এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 14টি শর্ত এখানে উল্লেখ করলাম। 1918-র 8ই জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং ইউরোপের যথাযোগ্য পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে তার বিখ্যাত 14 দফা নীতি 14 পয়েন্টস ঘোষণা করেন। এই শর্তগুলি ছিল নিম্নরূপ। এখানে 1-2 করে আমি লিখেছি। দেখো, 1, আন্তর্জাতিক ক্ষেত্রে গোপন চুক্তি বা গোপন কূটনীতি ত্যাগ করে খোলাখুলিভাবে শান্তি স্থাপনের পথ অবলম্বন করতে হবে। 2, প্রত্যেক দেশের নিজস্ব উপকূল সংলগ্ন সমুদ্রের অংশ ছাড়া বহির সমুদ্র যুদ্ধ বা শান্তির সময় সকল দেশের কাছে সমানভাবে উন্মুক্ত থাকবে। 3, বাণিজ্য বিষয়ক শুল্ক প্রাচীর ও অন্যান্য সকল অর্থনৈতিক বাধাবিঘ্ন যথাসম্ভব অপসারিত করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দিতে হবে। 4, সকল দেশকেই অস্ত্রশস্ত্র ও যুদ্ধাদির সরঞ্জাম হ্রাস করতে হবে। কোনো দেশই অভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজনের বেশি সামরিক শক্তির অধিকারী হবে না। 5, নিঃস্বার্থ উদার মনোভাব নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ঔপনিবেশিক অধিকারগুলির পুনর্বিবেচনা করতে হবে। কোনো রাষ্ট্রের ঔপনিবেশিক অধিকার পুনর্বিবেচনার সময় সংশ্লিষ্ট জনগণের স্বার্থের কথা বিবেচনা করতে হবে। 6, রাশিয়া থেকে সকল বৈদেশিক সৈন্য প্রত্যাহার করে তাকে স্বাধীন ও জাতীয় নীতি গ্রহণের সুযোগ দিতে হবে। 7, বেলজিয়াম থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করে তাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। 8, ফ্রান্স থেকে সকল দখলকারী বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে এবং ফ্রান্সকে আলসাস লোরেন প্রদেশ দুটি ফিরিয়ে দিতে হবে। 9, জাতীয়তার ভিত্তিতে ইতালির সীমা নির্ধারণ করতে হবে। 10, অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের অধিবাসীদের স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে। 11, সার্বিয়া, রোমানিয়া ও মন্টেনিগ্রো থেকে বিদেশি সেনা অপসারণ করতে হবে। জাতীয়তার ভিত্তিতে বলকান দেশগুলির পুনর্বন্টন ও পুনর্গঠন করতে হবে এবং সেগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা অবলম্বন করতে হবে। সার্বিয়াকে সমুদ্রপথে নিষ্ক্রমণের সুযোগ দিতে হবে। 12, তুর্কি ভাষাভাষী অঞ্চলগুলির উপর তুর্কি সুলতানের সার্বভৌমত্ব বজায় থাকবে। তুর্কি সাম্রাজ্যের অতুর্কি প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে এবং দার্দা নালিশ প্রণালীকে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ এলাকা বলে ঘোষণা করতে হবে। 13, স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন করে তাকে সমুদ্রপথে নিষ্ক্রমণের সুযোগ দিতে হবে। 14, এটি শেষ যে শর্ত, সেটি 14 নম্বরে, ক্ষুদ্র ও বৃহৎ সকল রাষ্ট্রের স্বাধীনতা নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে। এই প্রতিষ্ঠানটি পরে জাতিসংঘ বা লিগ অব নেশনস নামে পরিচিত হয়। এই ছিল 14টি শর্ত। যদি 14টি শর্তের উপর প্রশ্ন আসে, এগুলো লিখতে হবে। আর যদি কতটা উইলসনের আদর্শবাদ প্রতিফলিত হয়েছিল ভার্সাই সন্ধিতে বা প্যারিস শান্তি সম্মেলনে, সেক্ষেত্রে তোমরা এই 14টি পয়েন্ট অ্যাভয়েড করে যেতে পারো। প্যারিস শান্তি সম্মেলনে ভার্সাই সন্ধিতে উইলসনের 14 দফা নীতি কতটা কার্যকরী হয়েছিল আদর্শবাদ, তার উপরে কিন্তু এই দুটি প্যারা রয়েছে, তোমরা এটা লিখবে। প্রথম প্যারাটি এবং এই শেষ দুটি প্যারা লিখলে
5 নম্বরের অ্যান্সার হবে। উইলসনের প্রস্তাবিত শর্তাবলী অবলম্বনে যথার্থ সন্ধি স্থাপনের পথে নানা অসুবিধা ছিল। উইলসন প্রস্তাবিত শর্তাবলীর অধিকাংশই ছিল অস্পষ্ট এবং আদর্শবাদ দ্বারা আচ্ছাদিত। এগুলির বাস্তব প্রয়োগ কখনোই সম্ভব ছিল না। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পাদিত গোপন চুক্তিগুলি বহু ক্ষেত্রেই প্রস্তাবিত শর্তাদির বিরোধী ছিল। এ কারণে এগুলির বাস্তব প্রয়োগ সম্ভব ছিল না। বিভিন্ন রাষ্ট্রগুলি আদর্শবাদ অপেক্ষা নিজ নিজ রাষ্ট্রের স্বার্থ রক্ষায় তৎপর ছিল। এই শর্তাবলীর বেশ কিছু উল্লেখযোগ্য দিক ছিল। উইলসনের বক্তব্যে পরাজিত জার্মানির উপর কোনো রকম শাস্তি আরোপ করা বা প্রতিশোধ গ্রহণের কথা বলা হয়নি। তার লক্ষ্য ছিল যে শান্তি চুক্তি যেন এমনভাবে করা হয় যাতে পরাজিত দেশগুলির মনে কোনো ক্ষোভ না থাকে। বিজয়ী দেশগুলি জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে এমন কোনো কথা উইলসনের শর্তাবলীতে বলা হয়নি। একমাত্র জার্মানিকেই নিরস্ত্রীকরণ করা হবে এমন কোনো কথাও শর্তাবলীতে বলা হয়নি। এখানেই সকলের জন্যই অস্ত্র হ্রাসের কথা বলা হয়। এই প্রথম আন্তর্জাতিকভাবে নিরস্ত্রীকরণের কথা বলা হয়। ইউরোপের সকল জাতির স্বাধীনতা স্বীকার করে ইউরোপের পুনর্গঠনের কথা বলা হয়। এই প্রথম নতুন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণের নীতি স্বীকৃত হয়। এই শর্তাবলীর মাধ্যমে বিজয়ী শক্তিবর্গের সমরবাদী নীতি মার্কিন আদর্শবাদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ছিল উড্রো উইলসনের আদর্শবাদ কতখানি ভার্সাই সন্ধিতে প্রযুক্ত হয়, বা প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের আদর্শবাদ কতটা সাহায্য করেছিল, বা উইলসনের 14 দফা নীতিগুলি কি ছিল, তার উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।